ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। সাফল্য একাডেমি কম্পিটিটিভের অনলাইন ক্লাসের নতুন শেখার আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। সেটা একটি ক্লাস ছিল এনসিয়েন্ট হিস্ট্রির ওপরে এবং আরেকটি ক্লাস ছিল ইন্ডিয়ান ইকোনমির ওপরে। আজকে যে সাবজেক্টটা আমি শুরু করব সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। তো চ্যাপ্টারের নাম আমি এখনই বলছি না, চ্যাপ্টারের নামকরণ করব। তো চলো শুরু করা যাক। সাতশো খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা বিশ্বে একটা এম্পায়ার বা সাম্রাজ্য রাজত্ব করত। সেই সাম্রাজ্যের নাম হচ্ছে রোমান এম্পায়ার। ওকে, তো পুরো বিশ্বের যদি বলা যায় সেই বিশ্বের বস ছিল রোমান এম্পায়ার। পুরো বিশ্বের ব্যবসায়িক নিয়ন্ত্রণ ক্ষমতা এই রোমান এম্পায়ারের ওপরেই ছিল। হ্যাঁ, এই রোমান এম্পায়ার ছিল পুরো বিশ্বের বস। তাহলে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রোমান এম্পায়ার ছিল পুরো বিশ্বের বস। যদি ম্যাপে আমরা দেখার চেষ্টা করি, এটা ছিল ইউরোপ, এটা ছিল আফ্রিকা, এটা ছিল মোটামুটি আমাদের এশিয়া। তো রোমান এম্পায়ার ছিল ইউরোপের দিকে এবং পুরো সাম্রাজ্য বিস্তার করেছিল রোমান এম্পায়ার। হ্যাঁ, তো 700 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান এম্পায়ার পুরো বিশ্বে ব্যবসায়িক নিয়ন্ত্রক ছিল। 700 খ্রিস্টাব্দে কি এমন হলো যে রোমান এম্পায়ার ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছিল, রোমান এম্পায়ার ধসে পড়েছিল। তো বিশ্বজুড়ে যখন রোমান এম্পায়ার ছিল 700 খ্রিস্টাব্দে, এক ধরনের জাতি যাদের বলা হয় বারবার, তারা রোমানদের আক্রমণ করেছিল, রোমানদের ঘর বাড়ি সব ধ্বংস করেছিল। হ্যাঁ, আর কি রোমান এম্পায়াররা এতটাই বড় হয়ে গেছিল যে তাদের এই বড় সাম্রাজ্য নিজেদের পক্ষে সামলানোটাও অনেকটা কষ্টকর হয়ে গেছিল। এবং আরও একটি কারণ ছিল, সেটা হচ্ছে এই রোমান এম্পায়ার যখন ব্যবসা করছিল তখন তাদের আর্থিক দিক থেকেও অনেক টাকা পয়সা তাদের শেষ হয়ে আসছিল। তাহলে রোমান এম্পায়ার ধ্বংসের কারণগুলো মোটামুটি আমরা বললাম, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় কোয়েশ্চেনও দেয় না। তো রোমান এম্পায়ারের 700 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা রাজত্ব করছিল। 700 খ্রিস্টাব্দে কী এমন হলো না, বারবার যে জাতি, সেই বারবার জাতি আক্রমণ করেছিল, রোমানদের ধ্বংস করেছিল। রোমানদের এতটাই বড় সাম্রাজ্য ছিল যে শেষ পর্যন্ত তাদের পুরোটা কন্ট্রোল করতেও তারা হিমশিম খেয়ে গেছিল এবং ব্যবসা করতে করতে তাদের টাকা পয়সা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ব্যবসা করার সময় তাদের টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিল। এই রোমান এম্পায়ারের ভারতের সঙ্গে এই যে ইন্ডিয়ার সঙ্গে তাদের একটা ট্রেড রিলেশন ছিল। ভারতবর্ষের সঙ্গে ছিল ট্রেড রিলেশন। কীরকম ট্রেড রিলেশন ইন্ডিয়ার সঙ্গে ছিল। ইন্ডিয়ার সঙ্গে তারা মশলা ট্রেড রিলেশন ছিল, তাদের সিল্কের ট্রেড রিলেশন ছিল। অর্থাৎ ভারতবর্ষে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায়, সেই মশলা ইউরোপিয়ান কান্ট্রিতে যেত রোমানদের দ্বারাই, এবং ভারতের যে শাড়ি সেইগুলো সব রোমান এম্পায়াররা ভারত থেকে নিয়ে যেত। তার বদলে ভারতকে তারা সোনা দিত। ভারতকে কি দিত? সোনা। রোমান এম্পায়ারের একজন লেখক তিনি লিখে গেছেন যে ভারত থেকে তারা মশলা, শাড়ি এই সমস্ত কেনার জন্য ভারতকে তারা সোনা দিত। লেখক লিখছেন, রোমানদের একজন লেখক, যে ভারতের সঙ্গে ব্যবসা করতে গিয়ে, ভারত থেকে মাল নিয়ে আসতে গিয়ে তাদের নাকি সব সোনাদানা শেষ হয়ে যাচ্ছিল। এটা রোমানদের একজন লেখকের লেখা। তাহলে
ভারতে প্রচুর পরিমাণে সোনা আসতো রোমান সাম্রাজ্য থেকে, প্রচুর পরিমাণে সোনা আসতো। গুপ্ত যুগকে আমরা স্বর্ণযুগ বলি, তো সেই সময় থেকেই সোনা আসতো। তো 700 খ্রিস্টাব্দে যখন রোমান এম্পায়ার ধ্বংস হলো, রোমান এম্পায়ার ভেঙে চুরে গেল, তখন 700 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে মাথাচাড়া দিয়ে উঠলো কারা? না আরবরা। কারা? আরবরা মাথাচাড়া দিয়ে উঠল। ওকে, তাহলে ভারতের সঙ্গে ট্রেড রিলেশন ছিল কার? ইন্ডিয়ার ট্রেড রিলেশন ছিল, মশলা সিল্কের ট্রেড রিলেশন ছিল। তার বদলে তারা ভারতকে কি দিত? না সোনা দিত, প্রচুর পরিমাণে সোনা দিত। যখন 700 খ্রিস্টাব্দে রোমান এম্পায়ার ধ্বংস হলো, তখন মাথাচাড়া দিয়ে উঠল আরব। এগুলো কিন্তু নোটস করবে, হ্যাঁ। আরব যখন মাথাচাড়া দিয়ে উঠল, তখন পুরো ব্যবসার নিয়ন্ত্রক হিসাবে থাকলো আরব। পুরো ব্যবসা, তখন বিশ্বের ব্যবসা নিয়ন্ত্রক কারা ছিল? আরব। এবং এই যে আরব এখানে ছিল, এই রুটটা, স্থলপথের যে রুট, সেই রুটটা কিন্তু এখন কাদের হাতে? আরবদের হাতে। সেই রুট কাদের হাতে? সেই রাস্তা কাদের হাতে? আরবদের হাতে। ইউরোপরা আসতে গেলে আরবদের ওপর দিয়ে আসতে হবে ভারতে, তাই তো? ভারত থেকে মশলা যদি নিয়ে যেতে হয় ইউরোপকে, তাহলে কাদের ওপর দিয়ে আসতে হবে? আরবদের ওপরে। এখন আরব বলছে যে আমি তোমাদেরকে আসতে দেব না, আমি একটা ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করব। ইন্টারমিডিয়ারি কীরকম? আরবরা ভারতের কাছ থেকে কম দামে মাল কিনবে, কম দামে তারা মশলা কিনবে, কম দামে শাড়ি কিনবে, দিয়ে চড়া দামে বিক্রি করবে কাদেরকে? চড়া দামে বিক্রি করবে ইউরোপে, ইউরোপের কাছে বিক্রি করবে, তাই তো? তার মানে আরবরা মাঝখান থেকে একটা ফায়দা তোলার চেষ্টা করছিল, যেহেতু এই রুটটা ছিল কানেক্টেড ইউরোপের সঙ্গে, ভারতের কানেক্টেড রুটের মধ্যেই পড়ে কে? আরব, তাই তো? তাহলে আরবরা ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করছিল, তারা ভারতের কাছ থেকে কম দামে পণ্য কিনে সেটা ইউরোপে চড়া দামে বিক্রয় করছিল। তো এইভাবে ইউরোপে রোমান এম্পায়ার যারা ছিল, তো ইউরোপিয়ান লোকদের টাকা পয়সা আস্তে আস্তে শেষ হয়ে আসছিল, চড়া দামে আরবদের কাছ থেকে পণ্য কিনতে হচ্ছিল, তাই তো? তো এইটা তো আর হতে পারে না। তো সেই জন্যই রোমান এম্পায়ার, এই সময়ে রোমান এম্পায়ারে টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল। সায়েন্স বিজ্ঞানের পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ। ইউরোপে সায়েন্স খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছিল। তো কি করবে? তো এই সময় এতটাই খারাপ পরিস্থিতি ইউরোপে এতটাই খারাপ পরিস্থিতি, সেই সময় তো ইউরোপকে বলা হয় ডার্ক এজ। ইউরোপে সেই সময় কি চলে? ডার্ক এজ। ইউরোপে কি চলে? ডার্ক এজ, তাই তো? তখন ঠিক মোটামুটি 1500 সেঞ্চুরির দিকে ইউরোপের কন্ডিশন কি ছিল? এই 1500 সেঞ্চুরির সময় ইউরোপের কন্ডিশন কীরকম ছিল সেইটা একটু আমরা দেখব। তাহলে 15th সেঞ্চুরিতে ইউরোপের কন্ডিশন আমরা দেখব, তাই তো? ইউরোপের কন্ডিশন আমরা দেখব কীরকম, ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে অন্ধকার যুগ চলছে আস্তে আস্তে, 700 খ্রিস্টাব্দের পর অন্ধকার যুগ চলছে কোথায়? ইউরোপে। কেন? কারণ আরবদের কাছ থেকে তারা চড়া দামে মশলা কিনছে, তাই তো? মাঝখান থেকে ফায়দা তুলছে আরব। এখন শেষের দিকে মোটামুটি 1400 এর পর থেকে 15 সেঞ্চুরিতে ইউরোপের কন্ডিশন কীরকম? তারা দেখছে যে এইভাবে তো চলতে পারে না, এইভাবে চললে তো তারা পুরো একদমই শেষ। তো তাদের মধ্যে একটা নতুন চিন্তাভাবনা আসছে, হ্যাঁ, নতুন চিন্তাভাবনা আসছে, সেটাকে আমরা বলি রেনেসাঁস বা নবজাগরণ। তাহলে রেনেসাঁস বা নবজাগরণ আমাদের 15th সেঞ্চুরিতে আসছে। তখন ওদের চিন্তাভাবনা আসছে, আমরা নতুন করে ভারতকে আবিষ্কার করব এই স্থলপথ দিয়ে না, আমরা জলপথ দিয়ে। এদিকে তো আটলান্টিক, এই পথ দিয়ে আমরা ভারতকে অনুসন্ধান করার চেষ্টা করব, ভারতকে নতুনভাবে খোঁজার চেষ্টা করব, আরবদের ওপর দিয়ে যাবই না আমরা, হ্যাঁ। তখন নতুন চিন্তা ভাবনা আছে, যেটাকে আমরা বলছি রেনেসাঁস অ্যান্ড এক্সপ্লোরেশন, তাই তো? তারা
নতুন চিন্তা ভাবনা ইন্ট্রোডিউস করছে, তাদের মধ্যে নতুন চিন্তা ভাবনা আসছে, সেটাকে আমরা বলছি রেনেসাঁস। অর্থাৎ পুরনো চিন্তা ভাবনা থেকে বাইরে বেরিয়ে এসে তারা নতুনভাবে পৃথিবীকে খোঁজার চেষ্টা করছে, ভারতকে খোঁজার চেষ্টা করছে, নতুন চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে, তারা সায়েন্সকে ডেভেলপমেন্ট করছে। তাহলে রেনেসাঁস অ্যান্ড এক্সপ্লোরেশনের মধ্যে আমরা জানবো যে স্পিরিট অফ রেনেসাঁস, স্পিরিট অফ রেনেসাঁস, স্পিরিট অফ রেনেসাঁস। স্পিরিট অফ রেনেসাঁস মানে হচ্ছে নবজাগরণ, নবজাগরণ তারা আনছে। কল ফর এক্সপ্লোরেশন, অর্থাৎ তারা অভিযানে ডাক দিচ্ছে। তারা এক্সপ্লোরেশন মানে কি? অভিযান। তারা নতুন করে নতুন চিন্তাভাবনা শুরু করছে, তার জন্য আমরা বলছি ইউরোপে সেই সময় রেনেসাঁস বা নবজাগরণ আসছে। তারা এক্সপ্লোরেশন, অনুসন্ধান করার চেষ্টা করছে এই সময়টা শেষের দিকে এসে 1500 আগে। তারা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তাদের মধ্যে। টেকনোলজি ডেভেলপমেন্ট কীরকম? তারা শিপ বিল্ডিং অর্থাৎ উন্নত মানের জলজাহাজ তারা তৈরি করছে। যদি স্থলপথ বাদ দিয়ে জল দিয়ে আসতে হয় ভারতবর্ষে, তাহলে কি করতে হবে? উন্নত মানের জাহাজ তৈরি করতে হবে। ঠিক সেটাই করছে, শিপ বিল্ডিং করছে। তারা উন্নত মানের জাহাজ তৈরি করছে। এবার উন্নত মানের জাহাজ তৈরি করলেই তো হবে না, শুধু কি দরকার? তাদের দিক নির্ণয় করা যন্ত্র দরকার। দিক নির্ণয় করা যন্ত্র ছিল না, তারা নেভিগেশন সিস্টেম চালু করছে। নেভিগেশন বা দিক নির্ণয় করার যন্ত্র। বোঝা গেল টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে কি জানলাম এখনো পর্যন্ত? আমরা জানলাম যে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা বিশ্বে ব্যবসার নিয়ন্ত্রক কে ছিল? ব্যবসার নিয়ন্ত্রক ছিল রোমান এম্পায়ার, তাই তো? রোমান এম্পায়ার যখন ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন সেই মার্কেট ফাঁকা হয়ে যায়, তাই তো? বিশ্বের মার্কেট। তখন সেই মার্কেটে মাথাচাড়া দিয়ে ওঠে কারা? আরবরা। আরবরা যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন আরবরা এক ধরনের ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করছিল। তারা ভারতের কাছ থেকে কম দামে পণ্য কিনে, মশলা কিনে তারা চড়া দামে ইউরোপে বিক্রি করছিল, তাই তো? তো ইউরোপে এই সময় অন্ধকার যুগ চলছিল। তো সেই সময় 15th সেঞ্চুরিতে রেনেসাঁস বা নবজাগরণ হয়, অর্থাৎ তাদের নতুন চিন্তাভাবনা তাদের মধ্যে ইন্ট্রোডিউস হয়, স্পিরিট অফ রেনেসাঁস, এবং তারা অভিযানের ডাক দেয়, কল ফর এক্সপ্লোরেশন। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কী কী হয়? শিপ বিল্ডিং, নেভিগেশন হয়। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারা উন্নত মানের জলজাহাজ তৈরি করে, তারা দিক নির্ণয় করার যন্ত্র তৈরি করে, নেভিগেশন সিস্টেম চালু করে, তাই তো? 1 2 সেই সময়, অর্থাৎ এই সময়কালের আমরা ইউরোপের পরিস্থিতি কী ছিল সেইটা জানতে চাইছি। বোঝা গেল? তাহলে 1 নম্বর 2 নম্বর জানলাম। 3 নম্বর কন্ডিশন কীরকম ছিল? 3 নম্বর, এগ্রিকালচার অ্যান্ড ইকোনমিক বুম, অর্থাৎ কি? তাদের অনেক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হলো। কীরকম? 1, তারা উন্নত মানের লাঙল তৈরি করলো। উন্নত মানের কি তৈরি করলো? লাঙল তৈরি করলো। আর কি? ক্রপ রোটেশন করলো। ক্রপ রোটেশন কথার অর্থ কি? ক্রপ রোটেশন কথার অর্থ হচ্ছে একই জমিতে একই রকমের ফসল চাষাবাদ না করে বিভিন্ন টাইপের চাষাবাদ করা, যেন মাটি ভালো থাকে, মাটি নষ্ট না হয়। 3 নম্বর, এর ফলে তাদের অনেক সমৃদ্ধি আসলো, তাই তো? প্রসপারিটি, সমৃদ্ধি। অর্থনৈতিক দিক থেকে, এগ্রিকালচার দিক থেকে অনেক কি করলো? তারা প্রসপারিটি গেইন করলো। ওকে, 3 নম্বর কারণ জানলাম। 3 নম্বর পরিস্থিতি জানলাম, সেখানে কি ছিল? এগ্রিকালচার এবং ইকোনমিক বুম। তাহলে লাঙল তৈরি করলো ভালো। ক্রপ রোটেশন, অর্থাৎ একই জমিতে একই রকমের ফসল না ফলিয়ে বিভিন্ন টাইপের ফসল তারা শুরু করলো। প্রসপারিটি, তাদের বৃদ্ধি হলো, তাই তো? যখন এগ্রিকালচার হলো, তার মানে তাদের প্রচুর পরিমাণে খাবার তৈরি হলো, সেটা নিজেদের জন্য এবং পশুর জন্য, তাই তো? তাহলে তারা কি করবে এবার? যখন পশুদের জন্য খাবার তৈরি হলো, চাষাবাদ শুরু হলো, তখন তারা কি না বলছে, যখন এগ্রিকালচার হলো, তখন তার মানে পশুদের জন্য খাবার তৈরি হলো, তাই তো? তাহলে পশুদের জন্য যদি খাবার তৈরি হয়, তাহলে সেইখানে কি হবে? 1 নম্বর, লাইভ
লাইভ স্টক মানে কি? লাইভ স্টক মানে হচ্ছে পশুদের জন্য তো খাবার তৈরি। লাইভ স্টক মানে হচ্ছে এবার পশুদের জন্য যদি খাবার তৈরি হয় তাহলে বেশি বেশি পরিমাণে পশু পালন তারা করবে। লাইভ স্টক পশুকে পালন করবে বেশি করে, তাই তো? পশুদের যখন পালন করবে, এবারে ধরো তো ইউরোপে সাপোজ একটা পার্টি হচ্ছে, সেখানে তারা কি করে বলতে বেশি বেশি করে? তারা মাংস খায়, তাই তো? তার মানে মিট খায় তারা, মাংস বেশি হবে, পশু বেশি। এইবারে প্রশ্ন হচ্ছে, তখন তো আর ফ্রিজ ছিল না, তাহলে ফ্রিজ যদি না থাকে মাংসকে সংরক্ষণ করার জন্য কিসের প্রয়োজন? মশলার প্রয়োজন। রান্নার স্বাদ বাড়ানোর জন্য মশলার প্রয়োজন। এই সময়কালের কথা বলছি আমি, এই সময়কালে শেষে, এই 1400 পর থেকে। তখন খুব মশলা পাওয়া যায় কোথায়? এই মিটকে সংরক্ষণ করার জন্য, মাংসকে সংরক্ষণ করার জন্য, মাংসের স্বাদ বাড়ানোর জন্য মশলার দরকার। আর সেই মশলা পাওয়া যায় কোথায়? সেই মশলা পাওয়া যায় ভারতে। সেই মশলা ভারতে। সেই মশলা কোথায় পাওয়া যায়? সেই মশলা পাওয়া যায় ভারতে। তাহলে এইটাও তাদেরকে ভারতের দিকে টানছে, তাই তো? আর কি? আর হচ্ছে ওরিয়েন্টাল লাক্সারিজ, ওরিয়েন্টাল লাক্সারি গুডস। ওরিয়েন্টাল লাক্সারি গুডস মানে কি? ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্য, অর্থাৎ এই প্রাচ্য মানে হচ্ছে আমাদের এই এশিয়ার এই সমস্ত দেশগুলোর লাক্সারি গুডস। যেমন ডিমান্ড করে তারা কিসের? ডিমান্ড ফর ইন্ডিয়ান সিল্ক। ইন্ডিয়ান সিল্ক ডিমান্ড কিসের করে? ইন্ডিয়ান সিল্কের, টেক্সটাইলসের, টেক্সটাইলস, তাই তো? ইউরোপে ঠান্ডা, উল, তাহলে উলের জামা কাপড় পরে ওরা কতক্ষণ থাকবে? সেই জন্য ভারতের সিল্কের, টেক্সটাইলের, এইসবের ডিমান্ড তাদের কাছে আছে। এটাও সেই সময় তাহলে একটা কারণ, ভারতকে অনুসন্ধান করা তাদের কাছে কারণ একটা। বোঝা গেল? তাহলে 5টা সেই সময় পরিস্থিতি পড়লাম আমার। ইউরোপের কন্ডিশন কী ছিল 15th সেঞ্চুরিতে, তাই তো? এবারে কি হবে? এইবারে নেক্সট কি হবে? ইউরোপের এইখানে একটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইটালি। কি? ইটালি। এই যে ইতালি দেশ, এই ইতালি দেশের দুটো শহর আছে, দুটো শহর। একটা হচ্ছে ভেনিস, আর একটা হচ্ছে জেনোয়া। হ্যাঁ, একটা ভেনিস আর একটা হচ্ছে জেনোয়া। এটা কোথাকার? ইটালির দেশের দুটো শহর। এখন এই ভেনিস আর জেনোয়া কি ছিল না? ভেনিস আর জেনোয়া ছিল টু স্মল। আয়তনের দিক থেকে তারা কি ছিল? খুবই ছোট একটা দেশ ছিল ইতালি, তাই তো? তো ইতালির মধ্যে ভেনিস, জেনোয়া ছিল খুবই আয়তনের দিক থেকে খুবই ছোট্ট। এখন এইখানে আরবরা আছে, আরবদেরকে বলা হতো অটোমান সাম্রাজ্য, তাই তো? অটোমান সাম্রাজ্য। তো এদের সঙ্গে মুখোমুখি কারা ছিল? ভার্সেস অটোমান, তাই তো? অটোমান সাম্রাজ্য ছিল। অটোমান মানে আরবরা হলো। তাহলে ভেনিস এবং জেনোয়ার কাদের সম্মুখীন ছিল? অটোমানদের, আরবদের সম্মুখীন ছিল। এইবারে বিষয়টা হচ্ছে ভেনিস এবং জেনোয়া ছিল ব্যবসায়িক দিক থেকে সমৃদ্ধ। তাদের কাছে ম্যাপ ছিল, টেকনোলজি ছিল, কিন্তু টাকা ছিল না, তাদের কাছে লোকজন ছিল না। এই ভেনিস এবং জেনোইজের লোকজন কি করলো? জেনোইজের লোকজনদের কাছে টেকনোলজি ছিল, তাই তো? টেকনোলজি ছিল, ম্যাপ ছিল, শিপ ছিল। তাহলে এদের কাছে টেকনোলজি আছে, ম্যাপ আছে, শিপ আছে, কিন্তু টাকা নাই, তাদের কাছে মানি নাই, লোকজন নাই। এই নর্থ ইউরোপের দিকের দেশগুলো সঙ্গে এরা মিলিত হলো। নর্থ ইউরোপের দেশগুলো বলছে আমরা টাকা দেব, লোক দেব, দিয়ে আমরা একসঙ্গে কাজ করব। তো নর্থ ইউরোপিয়ান কান্ট্রিগুলো কি দিচ্ছে? মানি দিচ্ছে, তার সঙ্গে কি দিচ্ছে? মানি প্লাস ম্যান,
লোকজন দিচ্ছে, তাই তো? তাহলে ভেনিস এবং জেনোয়া, ইতালি, এরা কি দিচ্ছে? টেকনোলজি দিচ্ছে, ম্যাপ দিচ্ছে, শিপ দিচ্ছে, কিন্তু এদের কাছে টাকা নেই, তাই তো? এরা ভারতের অনুসন্ধানে বেরোবে, ভারতকে খোঁজার চেষ্টা করবে, তো শিপ আছে, ম্যাপ আছে, টেকনোলজি আছে, কিন্তু তাদের কাছে কি নেই? তাদের কাছে টাকা নেই। নর্থ ইউরোপের কিছু কান্ট্রি ছিল, তাদের কাছে টাকা ছিল, লোকজন ছিল, দিয়ে এরা সবাই একসঙ্গে মিলে একটা টিম তৈরি করলো। এই টিম কেন? ফর এক্সপ্লোরেশন, অনুসন্ধান করবে, তাই তো? কি অনুসন্ধান করবে? না ইন্ডিয়াকে খুঁজে বার করবে জলপথের মাধ্যমে, তাই তো? ইন্ডিয়াকে খুঁজে বার করবে জলপথের মাধ্যমে। তাহলে এখানে একটা টিম রেডি হলো। টিমে কে কে ছিল? ইতালি ছিল, ভেনিস, জেনোয়া এবং নর্থ ইউরোপিয়ান কিছু কান্ট্রি ছিল, তারা মিলে একটা টিম রেডি করলো। কি? ভারতকে তারা খুঁজে বার করবে জলপথের মাধ্যমে, আরবদের ওপর দিয়ে যাবে না, আরবরা এখানে রাজত্ব করছে। তো প্রথম এক্সপ্লোরেশন করবে তারা, ইন্ডিয়াকে এক্সপ্লোর করবে। এরপরে কি হলো? প্রিন্স হেনরি দ্য নেভিগেটর পর্তুগিজ এইখানে ছিল পর্তুগিজ, এইখানে ছিল স্পেন, ওকে? পর্তুগিজ, স্পেন, এখানে ছিল ফ্রান্স, এখানে আছে নেদারল্যান্ড, ওকে? পর্তুগিজ, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড, এইখানে আছে ডেনমার্ক, আর এইখানে আছে ব্রিটেন, ইউকে। তাহলে এটা হচ্ছে ডেনমার্ক, এটা হচ্ছে ইউকে, এটা ইউকে। বোঝা গেল? ইউকে। এই পর্তুগিজের একজন রাজা ছিল, আচ্ছা আমি একটু ভালো করে আঁকি, হ্যাঁ, এটা এখানে কে আছে? পর্তুগিজ, এখানে আছে স্পেন, ওকে? এখানে আছে ফ্রান্স, এখানে আছে নেদারল্যান্ড, এখানে আছে ডেনমার্ক, এখানে আছে ইউকে মানে ব্রিটেন, এখানে আছে ইতালি, এখানে আছে মেডিটেরেনিয়ান সি, ওকে? এখন পর্তুগিজের বা পর্তুগালের রাজা ছিল প্রিন্স হেনরি। এই হেনরি অবসেসড, OBSESSED, অর্থাৎ পাগলাচ্ছন্ন ছিল, তিনি ভারতকে খুঁজে বার করবেই, এইরকম একটা চিন্তা ভাবনা। পর্তুগিজের রাজা হেনরি দ্য নেভিগেটর অবসেসড, পাগলাচ্ছন্ন ছিল ভারতকে খুঁজে বার করার জন্য, তাই তো? এইবারে বিষয়টা হচ্ছে, এখানে একটা শব্দ পাবো, সারকামভেন্ট। এর মানে হচ্ছে, সারকামভেন্টের মানে হচ্ছে, কোনো একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, সেইখানে দেখা যাচ্ছে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, মানে তোমার রাস্তাটা ব্লক আছে, তোমাকে যেতে দেবে না। তুমি কি করবে? তুমি অন্য পথ দিয়ে তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছাবে। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর ছিল ঠিক সেই রকম চিন্তাভাবনার মানুষ, এই জন্যই বলা হয় সারকামভেন্ট। প্রিন্স হেনরি নেভিগেটর, এই জায়গাটা ব্লক আছে, এই দিক দিয়ে স্থলপথ দিয়ে আসতে পারবে না, তো যে কোনো উপায়ে তিনি তার গন্তব্যস্থল ভারতে পৌঁছাবেন, তাই তো? প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। 1454 সালে কি হলো? 1454 সালে ইউরোপের পোপ ছিল, এবার সব কিছু কিন্তু পোপের পারমিশন না ছাড়া হবে না, তাদের ধর্মগুরু। পোপ ছিল নিকোলাস 5। তাদের পারমিশন দেয়, বুল মানে হচ্ছে পারমিশন দিয়ে দিল প্রিন্স হেনরিকে, যে হ্যাঁ তুমি ভারতকে খোঁজার চেষ্টা করো, আমি পুরো পারমিশন দেওয়া থাকলো। নিকোলাস 5 ধর্মগুরু বলা হয়। বোঝা গেল? তাহলে জার্নি শুরু হবে ভারতে আসার। বোঝা গেল? এইবারে এখানে কি ছিল? পর্তুগাল, এখানে ছিল স্পেন, এখানে কি ছিল? ইটালি, তাই তো? এখানে ছিল ফ্রান্স,
ফ্রান্স, এখানে কি ছিল? নেদারল্যান্ড, নেদারল্যান্ড, এখানে ছিল আমাদের ডেনমার্ক, ডেনমার্ক, এখানে ছিল আমাদের ইউকে, তাই তো? তো বিষয়টা হচ্ছে ইতালি এবং এই অন্যান্য দেশগুলো নর্থ ইউরোপিয়ান এই সমস্ত দেশগুলো মিলে দায়িত্ব দিল পর্তুগিজ এবং স্পেন, পর্তুগাল এবং স্পেন। দেখো শেষের দিকে আছে, ধারের দিকে আছে একদম। তো পর্তুগাল এবং স্পেনকে দায়িত্ব দিল ভারতকে অনুসন্ধান করার, ভারতকে খোঁজার। পর্তুগিজ থেকে একজন লোক আসলো এই আফ্রিকা মহাদেশের এই শেষ প্রান্তে এসে পৌঁছালো, খুঁজতে 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 এসে পৌঁছালো এইখানে। এই জায়গাটার নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ। কত সাল? 1487 সাল। 1487 সালে পর্তুগিজের থেকে একজন লোক আসলো 1487 সালে। লোকটার নাম হচ্ছে বার্থেলোমিও দিয়াজ, বার্থেলোমিও দিয়াজ। তাহলে 1487 সালে পর্তুগিজ থেকে একজন লোক আসলো বার্থেলোমিও দিয়াজ, এসে আফ্রিকা মহাদেশের এই দক্ষিণের দিকে শেষের দিকে এসে এখানে ঝড় শুরু হয়ে গেল সামুদ্রিক, সে আবার ঘুরে পর্তুগিজ চলে গেল। এদিক দিয়ে এসেছিল, আবার করে চলে গেল। তাহলে 1487-তে দেখলাম ভারতে আসার প্রথম একটা পয়েন্ট। স্পেন থেকে বেরিয়ে আসে, স্পেনে না, মানে স্পেন থেকে আসে কিন্তু এর জন্ম হয়েছিল ইতালিতে। ওই লোক ভারতকে খোঁজার উদ্দেশ্যে বার হয় কিন্তু ভুলবশত এইদিকে চলে যায়। আর এইদিকে গিয়েই এখানে হচ্ছে আমেরিকা, কি আমেরিকা। তো এর নাম হচ্ছে কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। 1487-তে বার্থেলোমিও দিয়াজ এসে আফ্রিকার দক্ষিণে কেপ অফ গুড হোপে এসে আবার ঘুরে চলে যায়। ক্রিস্টোফার কলম্বাস 1492-এ এসে ভুল করে আমেরিকাকে ইন্ডিয়া বলে ফেলে এবং আমেরিকার লোকজনদেরকে বলে রেড ইন্ডিয়ান। কি বলে? রেড ইন্ডিয়ানস। ভুল করে বলে যে এটা ইন্ডিয়া, আমি আবিষ্কার করে ফেলেছি। না, এটা তো ইন্ডিয়া নয়, এটা আমেরিকা, তাই তো? আমেরিকা আবিষ্কার করলো কে? কলম্বাস। এবার আবিষ্কার মানে হচ্ছে আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল, এ শুধু খুঁজে বার করলো, দিয়ে এর নাম হলো আমেরিকা, তাই তো? আবিষ্কার মানে আবার কেউ কেউ বোঝে যে না ও তৈরি করলো আমেরিকাকে, না, আমেরিকা তো আগে থেকেই ছিল, শুধু এসে ও চেনালো হ্যাঁ এটা আমেরিকা। 1492 সালে কলম্বাস আসে কোথায়? ভুলবশত ভারতবর্ষ যেতে গিয়ে, এটা ভারতবর্ষ যেতে গিয়ে আমেরিকা চলে আসে। তাহলে 1487, 1492, বোঝা গেল? এইবারে এইখানে কি আছে? আটলান্টিক, তাই তো? আটলান্টিক আছে। আটলান্টিক মহাসাগরের এই মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা ধরা হয় এবং 1494-এ পর্তুগাল আর স্পেনের মধ্যে একটা চুক্তি হয়। পর্তুগাল এবং স্পেনের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয় যে এই লাইনের ইস্ট, পূর্ব দিকে অনুসন্ধান চালাবে পর্তুগাল। বোঝা গেল? আটলান্টিকের পূর্ব দিক, এই সাইডে যতগুলো দেশ, সেই দেশে অনুসন্ধান কে চালাবে? পর্তুগাল। এবং ওয়েস্টের দিকে অনুসন্ধান কে চালাবে? স্পেন। বোঝা গেল? ওয়েস্টের দিকে কে অনুসন্ধান চালাবে? ওয়েস্টের দিকে অনুসন্ধান চালাবে স্পেন। এই যে চুক্তি 1494, এই চুক্তিটাকে বলে ট্রিটি অফ টরডেলোসিস, ট্রিটি অফ টরডেলোসিস। তাহলে ট্রিটি অফ টরডেলোসিস কত সালে হয়? 1494 সালে। কাদের মধ্যে হয়? পর্তুগাল এবং স্পেনের মধ্যে হয়। এই চুক্তিতে বলা হয় যে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকের দেশগুলোর প্রতি অনুসন্ধান চালাবে হচ্ছে আমাদের পর্তুগাল, আর ওয়েস্টের দিকে অনুসন্ধান চালাবে ট্রিটি অফ টরডেলোসিস। তাহলে ভারতে আসার, দেখো এখানে ছিল ভারত, তারা আসছে কেন? মশলা নেবে, মাংসকে সংরক্ষণ করবে, মাংসের স্বাদ বাড়াবে, তারা সিল্কের জামা কাপড় কিনবে, তাই তো? তো এই সমস্ত কারণে যখন ভারতে আসার জন্য তারা রওনা দিতে শুরু করবে, তখন একে একে আমরা প্রথমে কাকে দেখলাম? 1487-তে বার্থেলোমিও দিয়াজ, 1492-এ ভুলবশত আমেরিকা আবিষ্কার করে ফেলে কলম্বাস। তাহলে ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি, অর্থাৎ ইউরোপের যে সমস্ত দেশ ভারতে আসতে শুরু করছে, তাই তো? তো চ্যাপ্টারের নাম কি দেওয়া দরকার? চ্যাপ্টারের নাম ভারতে
এরপরে দেখবো ভারতে আসবে ভাস্কো দা গামা। তো চ্যাপ্টারের নাম ভারতে ইউরোপীয়দের আগমন। চ্যাপ্টারের নাম কি? ভারতে ইউরোপীয়দের আগমন। অ্যাডভেন্ট অ্যাডভেন্ট আগমন অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, তাই তো? এটাই চ্যাপ্টারের নাম হওয়া দরকার। তাহলে এটাই ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম কি? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। বোঝা গেল চ্যাপ্টারের নাম? চ্যাপ্টার 1, এটাই চ্যাপ্টার 1, অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস। ওকে, অর্থাৎ এর পরবর্তীতে দেখবো আমরা কোন দেশ ভারতে প্রথম এসে পৌঁছায়। পর্তুগিজ ট্রাই করলো, বার্থেলোমিউ দিয়াজ কেপ অফ গুড থেকে ঘুরে চলে গেল। স্পেন থেকে বেরোলো কলম্বাস। কলম্বাসের জন্ম কিন্তু ইতালিতে। তো 1492 আমেরিকা আবিষ্কার করলো। এখন দেখার পালা আমাদের কোন দেশ ইউরোপের মধ্যে, ইউরোপীয় মহাদেশ, তাদের মধ্যে কোন দেশ, পর্তুগিজ নাকি স্পেন নাকি ফ্রান্স নাকি নেদারল্যান্ড নাকি ডেনমার্ক নাকি ব্রিটেন, কোন দেশ এসে ভারতে প্রথম পৌঁছায় এবং সে ব্যক্তির নাম কি? আমরা ভারতের কোথায় এসে পৌঁছাবে সেটা পরবর্তী ক্লাসে দেখব। এটা ছিল একটা চ্যাপ্টারের ব্যাকগ্রাউন্ড। ওকে, তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো, আর অবশ্যই করে এইগুলো খাতায় নোটস করবে। নোটস লাইন ধরে লেখার দরকার নেই, আমি যেভাবে করাচ্ছি এইভাবেই নোটস হবে। ওকে, আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার। ধন্যবাদ।